আমি রিমি, বয়স ২ বছর। আমি কলেজ 3rd ইয়ারের ছাত্রী। আমার গায়ের রং ফর্সা, আমি 5 ফুট 4 ইঞ্চি লম্বা, আমার 3-4 আর আমার 3-6 আর আমার 2-8, আমি দেখতে খুবই সুন্দরী। আমার বাবা একজন বড় ব্যবসায়ী। আমি বাড়ির একমাত্র মেয়ে আর আমার কোনো দাদা বা ভাই বোন নেই, তাই আমার কোনো কিছুর অভাব নেই। না চাইতেই সব আগে থেকে পেয়ে যাই। আমি যখন রাস্তা দিয়ে যাই, ইয়াং ছেলে হোক বা কোনো বুড়ো, সবাই আমাকে চোখ দিয়ে গিলে খায়। যেটা অবশ্য আমার খুব ভালো লাগে, তাই আমি যখনই বাইরে যাই বেশিরভাগ সময় জামা কাপড় অথবা স্কিন টাইট জামা কাপড় পরে থাকি। আমার বেশিরভাগ বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের সাথে করেছে। আমার কোনো বয়ফ্রেন্ড নেই আর আমার করার ইচ্ছা থাকলেও জানাজানি হয়ে যাবার ভয়ের কারণে কখনো করিনি। তাই আমি এখনো গ্রামে আমাদের একটা ফার্ম হাউস আছে, যার চারিদিকে এত পরিমাণে ঘন গাছপালায় ভর্তি যে বাইরে থেকে দেখে বোঝা যায় না যে এর মধ্যে একটা ফার্ম হাউস আছে। এটা বাবার পৈতৃক সম্পত্তি। আমি আমাদের ফার্ম হাউসে বেড়াতে গেছিলাম, তা প্রায় 10 বছর হয়ে গেছে, তারপর থেকে এখনও পর্যন্ত আর যাওয়া হয়নি। আমাদের ফার্ম হাউসে একটা কেয়ারটেকার আছে যার নাম সুনীল। তাকে আমি সুনীল জেঠু বলে ডাকি। সে আমার বাবার থেকে প্রায় 9 বছরের বড়। সুনীল জেঠুর বয়স এখন প্রায় 60। সুনীল জেঠুর বউ প্রায় 20 বছর আগে ক্যান্সারে মারা গেছে। সুনীল জেঠুর এক মেয়ে আছে যার বয়স 30 বছর, তার প্রায় 9 বছর আগে বিয়ে হয়ে গেছে, এখন তার একটা 6 বছর বয়সের ছেলের সন্তান আছে। সুনীল জেঠু 6 বছর বয়স থেকে আমার ঠাকুরদার কাছে কাজ করত, তখন থেকে এখনও পর্যন্ত সে প্রায় 4 বছর ধরে আমাদের ফার্ম হাউসেই আছে। এখন সে আমাদের ফার্ম হাউজে একা থাকে ও আমাদের ফার্ম হাউস দেখাশোনা করে। বাবা তাকে এখন প্রচুর টাকা মাইনে দেয়। আজ 3rd ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ হল। এখন প্রায় 3 সপ্তাহ ছুটি আছে। মনে মনে ভাবতে আছি যে হয়তো গ্রামে গিয়ে সুযোগ একটি করে আসতে পারলে ভালো লাগবে। অনেকদিন যাবত শহরের ভিতরে থাকতে থাকতে বোরিং লাগতেছে, তখন আমি হঠাৎ করে বলে ফেলতে ইচ্ছা করছে, গ্রামের পরিবেশগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। গ্রামের পরিবেশ যে দেখেছে সেই জানত। আমরা যখন শহরে পরিবেশে বড় হয়েছি, গ্রামটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগত। গ্রামের মানুষ ও কিন্তু খুবই দেখতে ভালো এবং তাদের ব্যবহারগুলো সবই কিন্তু ভালো ছিল। গ্রামে যেতে পারবো তো। আমাদের যে ফার্ম হাউসটি ছিল, ফার্ম হাউসে কাজ করত তারা কেউ আমার খুব ভালো লাগত, কিন্তু আমার সাথে খুবই ভালো আচরণের মতো। আমি গেলে আমাকে কোথায় বসে পাগল এরকমটা হয়ে যাবে, সেটা আমার জীবনের বাহিরে ছিল। কল্পনা করতে পারিনি যে এরকমটা আমার সাথে এসে করতে পারবে। তো ভিডিওটি শুনতে থাকো, তাহলে কিন্তু তোমরা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে। আমার ইমো নাম্বার এর প্রথম নাম্বারটি হল 01872 আর বাকি নাম্বারটুকু ভিডিওর মাঝখানে দিয়ে রাখব। ভিডিওর মাঝখান থেকে নাম্বারটা কালেক্ট করে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারবে। তাহলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা আমার নাম্বারটি পেয়ে যাবে। রাতে একসাথে খাওয়া দাওয়া করার সময় বাবা বলল, রিমি, তোর রেজাল্ট হতে এখনও তো প্রায় 3 সপ্তাহ বাকি, তুই বরং এই কটা দিন গ্রামে গিয়ে কাটিয়ে আয়। গ্রামের পরিবেশ থেকে কিছু দিন কাটিয়ে আসলে তোর মন মানসিকতাও ভালো থাকবে। আমার ব্যাপারটা বেশ ভালো লাগে, তাই আমি রাজি হয়ে যাই আর বললাম এটা একটা ভালো আইডিয়া। বাবা বলল, তাহলে কাল সকালেই বেরিয়ে পড়, আমি কেয়ারটেকারকে বলে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। রাতে জামা কাপড় প্যাক করে নিলাম। আমি বেশিরভাগ জামাকাপড়ই ড্রেস নিলাম, তার মানে টাইট ক্রপ টপ, লো। পরের দিন সকাল হতে আমি বেরিয়ে পড়লাম। প্রায় দুপুর নাগাদ গ্রামে পৌঁছে গেলাম। রাস্তা খুবই খারাপ, তাই আমি ড্রাইভারকে আমাকে নামিয়ে দিয়ে চলে যেতে বললাম। ড্রাইভার বলল, ম্যাম, এখনও তো ফার্ম হাউস বেশ কিছুটা দূর আছে আর আকাশে মেঘও করেছে, বৃষ্টি হবার সম্ভাবনা আছে। আমি বললাম, কোনো অসুবিধা হবে না। ড্রাইভার ঠিক আছে ম্যাম বলে চলে গেল। আমি বিভিন্ন রকম চাষের ক্ষেত দেখতে দেখতে হেঁটে যাচ্ছি। হঠাৎ জোরে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি নামল। আমি পুরো ভিজে গেছি। আমার থাকা সাদা রঙের কুর্তি ভিজে গিয়ে পুরো ফলে আমার কুর্তি ট্রান্সপারেন্ট হয়ে আমার কোনোরকমে ফার্ম হাউস অবধি পৌঁছে গেলাম। আমি দরজায় নাড়াতেই সুনীল জেঠু দরজা খুল। আমাকে দেখতেই সুনীল জেঠুর চোখ যেন আমার দিকে আটকে গেছে। সে আমার দিকে একভাবে তাকিয়ে আছে, তার চোখে যেন এক হিংস্র, তাকে দেখে মনে হচ্ছে সে যেন এক্ষুনি আমাকে খাবে। আমি লক্ষ্য করলাম সুনীল জেঠুর। আমি জিজ্ঞাসা করলাম, জেঠু, আমার রুম কোন দিকে? আমার কথা বলতেই সে যেন সম্মতি ফিরে পেল। সুনীল জেঠু প্রথমে হকচকিয়ে গেলেও আমি ব্যাপারটা কি নরমালে নিয়েছি দেখে সেও নরমাল হয়ে গেলেন। সুনীল জেঠু আমাকে রুমটা দেখিয়ে দিয়ে বলল, রিমি দিদিমনি এইদিকে আর একটা নতুন গামছা দিল। আমি একটা মুচকি হাসি দিয়ে ঘরে চলে গেলাম।
সুনীল জেঠুর বয়স ৬-০ হলেও তাকে দেখে বোঝা যাচ্ছে সে এখনও খুবই বলিষ্ঠ। তার হাইট প্রায় ৬ ফুট। গ্রামের লোকজন অতিরিক্ত খাটাখাটনি করে তাই মনে হয় তাদের শরীর এরকম। রুমে এসে আমি ফ্রেশ হলাম ও একটা টাইট ক্রপ টপ আর একটা লো রেইস পরলাম। স্ক্রিন টাইট ক্রপ টপ পরার কারণে আমার আকৃতি পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে আর উপরের দিকে কিছুটা অংশ দেখা যাচ্ছে। ডাইনিং রুমে এসে দেখছি সুনীল জেঠু আমার জন্য থালায় খাবার রেডি করে রেখে দিয়েছে। এদিকে বাইরেও বৃষ্টি থেমে গেছে। আমি খাওয়া দাওয়া সেরে বারান্দায় গিয়ে বসলাম, দেখলাম সুনীল জেঠুও সেখানে বসে আছে আর টানছে। আমি সুনীল জেঠুর সামনে যেতেই সে আমার উপর থেকে নিজ চোখ বুলিয়ে নিল। আমি সুনীল জেঠুর পাশে গিয়ে বসলাম, লক্ষ্য করলাম সুনীল জেঠুর আবার। আমি ভালোভাবে বুঝতে পারলাম যে সুনীল জেঠুর একটু আলুর দোষ আছে। তারপর বেশ কিছুক্ষণ সুনীল জেঠুর সাথে গল্প করলাম। গল্প করার সময় আমি বহুবার লক্ষ্য করেছি সুনীল জেঠু বারবার কোনো না কোনো বাহানা। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছিল। তাই আমিও নরমাল ছিলাম। আর আমি কিছু বলছিলাম না দেখে সুনীল জেঠু আরও বেশি বেশি এগুলো করেছিল। যেহেতু এসব অন্য বিষয়গুলো আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল কিন্তু মান সম্মানের ভয়ে সম্পূর্ণ কিছু আমি জড়াতে পারিনি। যেহেতু আজকে আমি এমন একটি জায়গা চলে এসেছি, এই জায়গাটা আমি ছাড়া অন্য কেউ নেই, কোনো বাহিরের লোকজন এই সম্পূর্ণ কার্যকলাপ দেখতে পারবে না। ভাবতে ভাবতে আমি কিন্তু আমার ভালোই লাগতেছে যে যেটা করতে চাচ্ছি সেটা তুই রাজি হয়ে যাচ্ছি। তো এভাবে থাকলো আমি যখন তার দিকে ভালোভাবে ফলো করতেছিলাম তখন দেখতে পাচ্ছি তার ভিতরে কিরকম জানি একটি আকাঙ্ক্ষা কাজ করতে থাকে। তো এরকম কার্যকলাপ দেখে আমার মোটেও ভালো লাগতেছে। কখন আমার ওই সম্মানে বিষয়গুলো বুঝতে পারবে, ওই বিষয়গুলোর সাথে যখন আমি জড়িত হতে পারব তখনই হয়তো আমার একটু ভালো লাগবে আমার সাথে। সেটা আমার খুবই চিন্তার বাহিরে যে আমি এরকম লোকের সাথে এটা ঠিক হবে। তো যাই হোক, জেঠু যেহেতু রাজি এবং সম্মতি করতেছে সেজন্য আমার মনের ভিতর কোনো ভয় ছিল না। আমি যদি নিজে একা একা এটা করার চেষ্টা করতাম তাহলে অনেক ভয়ে পথ চান্স থাকত। যেহেতু সে এখানে সম্মতি জানিয়েছে সেজন্য আমি এখানে কোনো ভয় পাচ্ছি না। তো ভয় না পেয়েছি, যেটা ভালো লাগতেছে তার সেটা সে করতেছে, আমি তাকে কোনো বাধা দিতেছি না, সেটা উপভোগ করতেছি। পরের দিন সকালে আমি গ্রামে ঘুরতে বেরোলাম। অনেকক্ষণ ঘুরে বেড়ানোর পর নদীর পাশে একটা চায়ের দোকান দেখলাম। দোকানটা চালাচ্ছে একটা বুড়ি। আমি একটা নিলাম। চা খেতে খেতে বুড়িটার সাথে বিভিন্ন রকম কথা বলছি। এর মধ্যে বুড়িটা আমাকে বলল, মামনি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আমি বললাম, না দিদা বল। তারপর বুড়িটা বলল, তোমাদের কেয়ারটেকার সুনীলের স্বভাবটা খুবই খারাপ। আমি ভাবলাম সুনীল জেঠু হয়তো এনার দোকান থেকে জিনিসপত্র বাকিতে নিয়ে গেছে আর টাকা দেয়নি। কিন্তু তবু আমি ভালো করে ব্যাপারটা বুঝতে বুড়িটাকে বললাম, কেন দিদা, কি হয়েছে? বুড়িটা বলল, সুনীলের খুব আলুর আছে আর তোমার মতো মেয়ে এখন তার সাথে এক বাড়িতেই আছে। তোমাকে দেখে সুনীল কখনো ঠিক থাকবে না, তুমি একটু সাবধানে থেকো। আমি বুড়ির কথাটা ভালোভাবেই বুঝতে পারলাম। বিকালে আমি ঘরে খাটে বসে মোবাইলে দেখছি, এমন সময় আমার মনে হলো যেন আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পিছন ঘুরতেই আমি চমকে গেলাম, দেখি সুনীল জেঠু। আমার একটা শক্ত কিছুর লাগল, আমি সাথে সাথে তাকিয়ে দেখলাম সুনীল জেঠুর আর তখনও আমার মোবাইলে চলছে। এদিকে আমি আগে থেকে হয়ে আছি। আমার উপরের প্যান্টের অংশটা গেছে, যেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। আমি কি করব? কিছু বুঝে উঠতে পারলাম না। যত কিছুদিন আগে ওই দিদি মামাকে বিভিন্ন বিষয়গুলো বলেছিল আমি বুঝতে পারলাম সে হয়তো কোনো একটি জিনিসের জন্য আমার এখানে এসেছে। যেহেতু আমি মোবাইলে ওই সম্বন্ধে কিছু দেখতেছিলাম তো আমার ভিতরে অবস্থা তো খারাপ হয়েছিল, সেজন্য আমি তাকে আর কোনো কিছু বাধা না দিয়ে আমি তাকে বোঝাতে চাই যে তুমি যেটা করতে চাইছো সেটা তো আমি রাজি রয়েছে, কিন্তু আমি তাকে তো সরাসরি বলতে আর পারছি না। তো যেহেতু বলতে পারছি না, একটু পরে দেখতে পারি যে সে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমার ওখানে চলে এসেছে। আসার পরে কিন্তু সে আমাকে সম্পূর্ণ গুলো বলতে থাকে। বলার পরে আমি বুঝতে পারি সে হয়তো আমার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল। আমি যেদিন এসেছে সেদিন থেকে আমি তাকে ফলো করতাম বিভিন্ন বিষয়ে, কিন্তু আমি তখন তাকে কোনো কিছু বলতে পারতাম না। যেহেতু আজকে সে আমাকে সম্পূর্ণ এরকম অবস্থা দেখে ফেলেছে, কি আর করব? তার সাথে সময় না কাটিয়ে তোমার কোনো পাবো না। হয়তো আজকে এটার জন্য মানুষ অনেক কিছু করে ফেলতে পারে, আমি তাকে এখন বর্তমানে না করে দেই তাহলে আমার জীবনটাও শেষ করে দিতে পারে না। তো জেঠু তুমি যেটা যাচ্ছ আমি কিন্তু স্মৃতি রাজি আছি, তো তুমি অন্য কিছু ভাবার আগেই সেই কাজগুলো সেরে ফেলো। তখন যেটা বল, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, বাসার কেউ আসবে না, আমরা সে কোনো সময় যেভাবে সেভাবেই সময় কাটাতে পারবা। তোমাকে আমি যেভাবে বলি তুমি সেভাবে করো জেঠু, তুমি যেটা যাচ্ছ আমি কিন্তু স্মৃতি রাজি আছি, তো তুমি অন্য কিছু ভাবার
আগেই সেই কাজগুলো সেরে ফেলো। তখন যেটা বল, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, বাসার কেউ আসবে না, আমরা সে কোনো সময় যেভাবে সেভাবেই সময় কাটাতে পারবা। তোমাকে আমি যেভাবে বলি তুমি সেভাবে করো, যে যেভাবে ভালো হবে সেভাবে